শিক্ষার অধিকার আইন 2009, শিক্ষার অধিকার আইন 2009, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার, শিক্ষা সমাজ উন্নয়নের হাতিয়ার। শিক্ষা অধিকার আইন 2009 কার্যকর হয়েছে 2010 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে। 2010 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে। আচ্ছা, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এর আগে শিক্ষার কিছু আইনগত পটভূমি, শিক্ষার কিছু আইনগত পটভূমি বা ব্যাকগ্রাউন্ড অব দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। 1950 খ্রিস্টাব্দে ভারতের রাজনীতি নির্দেশিকায় 6 থেকে 14 বছরের সমস্ত শিশুকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার সাংবিধানিক অধিকার স্বীকৃত হয়। 1950 খ্রিস্টাব্দে ভারতবর্ষের যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল রয়েছে, সংবিধানে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল রয়েছে বা নির্দেশাত্মক নীতি, সেখানে 6 থেকে 14 বছরের সমস্ত শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার সাংবিধানিক অধিকার স্বীকৃত হয়। 2002 খ্রিস্টাব্দে 86তম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে 6 থেকে 14 বছরের সকল শিশুর আবশ্যিকভাবে এবং বিনামূল্যে শিক্ষার মৌলিক অধিকার ঘোষণা করা হয়। 2002 খ্রিস্টাব্দের 86তম সংবিধান সংশোধন এর মাধ্যমে 6 থেকে 14 বছরের সকলের জন্য অবৈতনিক এবং আবশ্যিকভাবে শিক্ষার মৌলিক অধিকার ঘোষণা হয়। শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে মেনে নেওয়া হয়। এতদিন পর্যন্ত শিক্ষা, আচ্ছা, এর আগে পর্যন্ত শিক্ষা ছিল হচ্ছে নির্দেশাত্মক নীতি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস, কিন্তু 2002 খ্রিস্টাব্দের পর থেকে শিক্ষা হয়ে গেল একটা অধিকার। এবং এটা যে মৌলিক অধিকারের যে ধারাগুলো রয়েছে, 12 থেকে 35 নম্বর ধারা বা 12 থেকে 36 নম্বর ধারা, তার মধ্যে আর্টিকেল 21A, আর্টিকেল 21A পার্ট 3-তে এই আইন জায়গা করে নেয়। আর্টিকেল 21A এটা একটা মৌলিক অধিকার। এটাকে এই 21 যে আইনটা রয়েছে, এটাকে বলা হয় জীবনযাপনের অধিকার। এটাকে বলা হয় জীবনযাপনের অধিকার, রাইট টু লাইফ। তো তার মধ্যে শিক্ষাকেও একটা অধিকার হিসেবে গ্রহণ করা হয় 21A পার্ট 3। 2010 খ্রিস্টাব্দে 1 এপ্রিল এই রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 বাস্তবায়ন হয়। এটি ভারতবর্ষের শিশু শিক্ষার ইতিহাসে একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই আইনের দেখাশোনা ও সম্পাদনার দায়িত্ব গ্রহণ করে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, NCPCR। এই আইনের দেখাশোনা ও সম্পাদনার দায়িত্ব ভার অর্পণ করা হয় ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, NCPCR এর ওপর। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের নিখরচায় এবং আবশ্যিক শিক্ষা দানের উদ্দেশ্যে ভারতীয় সাধারণতন্ত্রের 60তম বর্ষে সংবিধান সংশোধনের মাধ্যমে এই আইন প্রণয়ন করা হয়। এই আইনের ধারণাগত ভিত্তি সব শিশুর প্রাথমিক শিক্ষার দায়িত্ব গ্রহণ করা। 2, শিশুর অসম্পূর্ণ প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ করা। 3, শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে কোনোরূপ বৈষম্য বা পক্ষপাতকে স্বীকার না করা। আর শিশুর সঠিক গুণমানের শিক্ষা প্রাপ্তিকে শিশুর সঠিক গুণমানের শিক্ষা প্রাপ্তির সুযোগকে নিশ্চিত করা। শিশুর সঠিক গুণমানের শিক্ষা প্রাপ্তির সুযোগকে সুনিশ্চিত করা। সংসদে এই আইনটি 26 আগস্ট 2009 রাষ্ট্রপতির দ্বারা অনুমোদিত হয় এবং 2000 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হয়। সংসদে গৃহীত এই আইনটি 26 আগস্ট 2009 রাষ্ট্রপতির অনুমোদন পায় এবং 2010 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হয়। এই আইনে 7টি পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে। প্রথম পরিচ্ছেদ বা সূচনা, ইন্ট্রোডাকশন। আর্টিকেল 1, সংক্ষিপ্ত নাম, বিস্তৃতি, এলাকা এবং সূচনা। এই আইনটি বিনা ব্যয়ে শিশুর আবশ্যিক শিক্ষার আইন 2009 নামে অভিহিত হবে। জম্মু এবং কাশ্মীর রাজ্য ব্যতীত সমগ্র ভারতবর্ষে এই শিক্ষার অধিকার আইন প্রযোজ্য হবে। জম্মু এবং কাশ্মীর রাজ্য ব্যতীত সমগ্র ভারতবর্ষে এই আইন প্রযোজ্য হবে। ধারা 2, এই আইনে সংশ্লিষ্ট সরকার বলতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ইউনিয়ন টেরিটরি ইত্যাদি সরকারকে বোঝাবে। বিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুসারে দেয় ফি ছাড়া আর কোনো রকম দান, চাঁদা, অর্থপ্রদান, ক্যাপিটেশন ফি। শিশু বলতে এখানে 6 থেকে 14 বছরের ছেলে মেয়েদের বোঝানো হবে। 6 থেকে 14 বছরের শিশুদেরকে বোঝানো হবে। অনুন্নত সম্প্রদায়ভুক্ত শিশু বলতে বোঝাবে তপশিলি জাতি, তপশিলি জাতিভুক্ত যে সমস্ত শিশু, সেই সব সম্প্রদায়ভুক্ত শিশু যারা সামাজিকভাবে, সাংস্কৃতিক দিক থেকে, অর্থনৈতিক, ভৌগোলিক, ভাষাগত, লিঙ্গ বৈষম্য বা অন্য কোনো কারণে অনগ্রসর বলে চিহ্নিত। প্রারম্ভিক শিক্ষা বলতে বোঝাবে 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণীর শিক্ষা। এখানে প্রারম্ভিক শিক্ষা বলতে বোঝাবে 1ম থেকে 8ম শ্রেণীর শিক্ষা। শিশুর অধিকার সুরক্ষার জন্য জাতীয় কমিশন বলতে বোঝাবে শিশুর অধিকার সুরক্ষা আইন 2005, মানে কমিশন ফর প্রোটেকশন অফ দ্য চাইল্ড রাইটস অ্যাক্ট, NCPCR যে অ্যাক্টটা তৈরি হয়েছিল 2005-এ, সেই অনুযায়ী শিশুর অধিকার বলতে সেটাকেই বোঝাবে। শিশুর মৌলিক বা প্রারম্ভিক শিক্ষা অর্থাৎ এলিমেন্টারি এডুকেশন বলতে বোঝাবে 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিশুদের। আচ্ছা, দ্বিতীয় পরিচ্ছেদ বা রাইট অফ ফ্রি কম্পালসারি এডুকেশন। ধারা 3, এখানে বিনা ব্যয়ে বাধ্যতামূলক মৌলিক শিক্ষার অধিকার হিসেবে এই ধারাটিকে চিহ্নিত করা হয়েছে। বিনা ব্যয়ে বাধ্যতামূলক মৌলিক শিক্ষার অধিকারকে এখানে চিহ্নিত করা হয়েছে। 6 থেকে 14 বছর বয়সী শিশু নিজ পাড়ার স্কুলে বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষার অধিকার পাবে।
মৌলিক শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো শিশু কোনোরকম কোনো মাইনে বা খরচ দিতে বাধ্য থাকবে না। 1996 আইন অনুযায়ী বিকলাঙ্গ শিশুরা বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণের অধিকার পাবে। 1996 সালের যে আইন আর কি, মানে পিডব্লিউডি অ্যাক্ট আর কি, ইকুয়াল অপরচুনিটি প্রোটেকশন অ্যান্ড ফুল পার্টিসিপেশনস অফ পিডব্লিউডি, সেই আইন অনুযায়ী বিনামূল্যে তারা শিক্ষার অধিকার পাবে। যে সমস্ত শিশু ভর্তি হয়নি বা হয়তো ড্রপ আউট হয়ে গেছিলো, সেই সমস্ত শিশুদের বিশেষ সুযোগ দিতে হবে। অন্য স্কুলের ভর্তি হওয়ার জন্য অধিকার, রাইট টু এনরোল্ড ইন অ্যানাদার স্কুল। কোনো বিদ্যালয়ে যদি প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করার সুযোগ না থাকে, তাহলে শিশুটি অন্য যে কোনো বিদ্যালয়ে প্রারম্ভিক শিক্ষা শেষ করার জন্য ভর্তির অগ্রাধিকার পাবে। অন্য কোনো বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় ট্রান্সফার সার্টিফিকেট পূর্বতন স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক অবিলম্বে সেটা প্রদান করবেন। অন্য কোনো বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় ট্রান্সফার সার্টিফিকেট পূর্বতন স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক অবিলম্বে প্রদান করবেন। ট্রান্সফার সার্টিফিকেট বা নির্দেশপত্র জমা দিতে বিলম্ব হলে কোনো বিদ্যালয় উক্ত কারণে বিদ্যার্থীকে ভর্তি করতে বিলম্ব বা অস্বীকার করতে পারবে না। ট্রান্সফার সার্টিফিকেট দিতে যদি বিলম্ব হয়, তাহলে উক্ত বিদ্যালয়ে তাকে ভর্তি করতে তাকে বিলম্ব বা অস্বীকার করতে পারবে না। প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক যদি স্কুল স্থানান্তরের নির্দেশপত্র বা টিসি দিতে অস্বীকার করেন, তাহলে তার বিরুদ্ধে চাকুরি বিধি অনুসারে শৃঙ্খলা ভঙ্গের শাস্তি আরোপ করা হবে। তৃতীয় পরিচ্ছেদ বা সংশ্লিষ্ট সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা পিতামাতার কর্তব্য, ডিউটিজ অফ সেন্টার, স্টেট অ্যান্ড লোকাল বডিজ অ্যান্ড পেরেন্টস। তৃতীয় পরিচ্ছদ হচ্ছে সংশ্লিষ্ট সরকার, স্থানীয় কর্তৃপক্ষ এবং পিতামাতার কর্তব্য, ডিউটিজ অফ সেন্টার, স্টেট, লোকাল বডিজ অ্যান্ড প্যারেন্টস। ধারা 6, সংশ্লিষ্ট সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষের স্কুল স্থাপনের কর্তব্যকর্ম। স্কুল স্থাপন করার জন্য সংশ্লিষ্ট সরকার, স্থানীয় স্কুল কর্তৃপক্ষ তাদেরকে যেখানে বিদ্যালয় নেই বা সংখ্যায় অল্প, সেখানে আইন চালু হওয়ার 3 বছরের মধ্যে প্রয়োজন মতো বিদ্যালয় স্থাপন করতে হবে। ধারা 7, আর্থিক অন্যান্য দায়ভার বহন। এই আইনকে কার্যকর করার জন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকার যৌথভাবে প্রয়োজন মতো অর্থ সংস্থান করবে। আচ্ছা, বাবা মা বা অভিভাবকদের করণীয় হবে তাদের ছেলে মেয়েকে পাড়ার স্কুলে ভর্তি করা। পাড়ার স্কুলে ভর্তি করা হবে বাবা মায়েদের কর্তব্য। প্রাক বিদ্যালয় শিক্ষার রূপায়ণ। প্রারম্ভিক শিক্ষার উপযোগী করে শিশুদের তৈরি করতে শিশুদেরকে 3 থেকে 6 বছর বয়স হওয়া পর্যন্ত তাদের শৈশবের যত্ন ও শিক্ষার জন্য সংশ্লিষ্ট সরকার প্রাক বিদ্যালয় শিক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সংশ্লিষ্ট সরকার প্রাক বিদ্যালয়ে তার শিক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে 3 থেকে 6 বছর পর্যন্ত, অর্থাৎ প্রি প্রাইমারি এডুকেশন সেটা প্রাক বিদ্যালয় শিক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। চতুর্থ পরিচ্ছদ, বিদ্যালয় ও শিক্ষকের দায়িত্ব, রেসপন্সিবিলিটিজ অফ স্কুলস অ্যান্ড টিচার্স। চতুর্থ অধ্যায় হচ্ছে বিদ্যালয় এবং শিক্ষকদের দায়িত্ব, রেসপন্সিবিলিটিজ অফ স্কুলস অ্যান্ড টিচার্স। ধারা 12, বিদ্যালয়ের দায়িত্ব। প্রতিটি বিদ্যালয়কে ভর্তি হওয়া পর্যন্ত, মানে ভর্তি হওয়া সমস্ত শিশুরকে বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষার দায়িত্ব নিতে হবে। ক্যাপিটেশন ফি ও বাছাই পদ্ধতি। শিশুর ভর্তির জন্য কোনো ক্যাপিটেশন ফি কোনো বিদ্যালয় বা ব্যক্তি চাইতে পারবে না। শিশুর ভর্তির জন্য কোনো ক্যাপিটেশন ফি বা কোনো বিদ্যালয় বা ব্যক্তি চাইতে পারবে না। শিশু ভর্তিতে কোনো বাছাই প্রক্রিয়া থাকবে না। বয়স সম্পর্কিত প্রমাণপত্র। প্রারম্ভিক শিক্ষার ভর্তির জন্য বয়স নির্ণয় করা হবে জন্ম, মৃত্যু, বিবাহ নথিভুক্ত আইন 1886 অনুযায়ী। জন্ম শংসাপত্রের অভাবের জন্য কোনো শিশুর ভর্তি আটকানো যাবে না। জন্ম প্রমাণপত্রের অভাবের জন্য কোনো শিশুর ভর্তি আটকানো যাবে না। ধারা 15, বাধ্যতামূলক ভর্তি। ধারা 15, বাধ্যতামূলক ভর্তি। শিক্ষাবর্ষের শুরুতে অথবা ভর্তির জন্য বর্ধিত সময়সীমার মধ্যে শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা যাবে। বর্ধিত সময়সীমা পার হয়ে গেলেও কোনো শিশুর ভর্তি আটকানো যাবে না। শিক্ষাবর্ষের শুরুতে অথবা ভর্তির জন্য বর্ধিত সময়সীমার মধ্যে শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা যাবে, এমনকি বর্ধিত সময়সীমা পেরিয়ে গেলেও শিশুর ভর্তি আটকানো যাবে না। পাস ফেল ও স্কুল থেকে বিতাড়ন। প্রারম্ভিক শিক্ষা যতদিন শেষ না হয় ততদিন কোনো শিশুকে ফেল করানো বা বিদ্যালয় থেকে বিতাড়িত করা যাবে না। আর্টিকেল নাম্বার 17, শারীরিক ও মানসিক শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট। কোনো শিশুকে শারীরিক শাস্তি বা মানসিক শাস্তি দেওয়া যাবে না। কোনো শিশুকে শারীরিক শাস্তি বা মানসিক শাস্তি দেওয়া যাবে না। কেউ যদি এই উপধারাটি লঙ্ঘন করে, তাহলে সার্ভিস রুল অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ যদি এই ধারাটি লঙ্ঘন করে, তার বিরুদ্ধে সার্ভিস রুল অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ধারা 18, বিদ্যালয় স্থাপনে স্বীকৃতিপত্র ছাড়া বিদ্যালয় স্থাপন করা মানে নিষিদ্ধ। স্বীকৃতিপত্র ছাড়া বিদ্যালয় স্থাপন মানে নিষিদ্ধ। আচ্ছা, ধারা নম্বর 19, উপযুক্ত নীতি ও নিয়ম মেনে বিদ্যালয় স্থাপন করতে হবে। ধারা 20, আর্টিকেল 20, তপশিল সংস্কার সাধন ক্ষমতা।
ধারা 21 স্কুল পরিচালন সমিতি গঠন। সরকারি অনুদান যেসব বিদ্যালয় গ্রহণ করে না তাদের বাদ দিয়ে অন্যান্য বিদ্যালয় পরিচালনার জন্য বিদ্যালয় পরিচালন কমিটি গঠিত হবে। সরকারি অনুদান যেসব বিদ্যালয় গ্রহণ করে না তাদের বাদ দিয়ে অন্যান্য বিদ্যালয় পরিচালনার জন্য বিদ্যালয় পরিচালন কমিটি গঠিত হবে। এই পরিচালন কমিটিতে যারা থাকবেন তারা হলেন ভর্তি হওয়া শিশুদের বাবা মা বা অভিভাবকের প্রতিনিধি, শিক্ষকদের প্রতিনিধি, স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধি। এই কমিটির সদস্যদের মধ্যে 50% হবেন মহিলা সদস্য। এই যে ম্যানেজিং কমিটি, স্কুল ম্যানেজিং কমিটি, তার মধ্যে 50% হবেন মহিলা সদস্য। প্রতিনিধিদের মধ্যে আনুপাতিক হারে থাকবে সমাজের দুর্বল অংশের জনগণ ও সমাজের নিপীড়িত গোষ্ঠীর জনগণ। এই যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, তার মধ্যে সমাজের পিছিয়ে পড়া অংশের জনগণ এবং নিপীড়িত গোষ্ঠীর জনগণও থাকবে। বিদ্যালয় পরিচালন সমিতির কার্যাবলী। বিদ্যালয় পরিচালন সমিতির কার্যাবলীগুলি হলো যে স্কুলের কাজ সুষ্ঠুভাবে চলবে সেই বিষয়ে তারা নজরদারি রাখবে, স্কুল উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও সুপারিশ করবে, সংশ্লিষ্ট সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কিংবা অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত অর্থের সদ্ব্যবহারের দিকে তারা নজর রাখবে, এছাড়া অন্যান্য নির্দিষ্টকৃত দায়িত্ব পালন করবে। ধারা নম্বর 22 স্কুল উন্নয়ন ও পরিকল্পনা। ধারা নম্বর 22 স্কুল উন্নয়ন ও পরিকল্পনা। ধারা নম্বর 23 শিক্ষক নিযুক্তির যোগ্যতা। ধারা নম্বর 23 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও তার চাকুরির শর্তাবলী। শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় সরকারের অনুমোদিত সংস্থা যে ন্যূনতম যোগ্যতা নির্দিষ্ট করবে তা যদি কোনো ব্যক্তির থাকে তাহলে তিনি শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার অধিকারী হবেন। শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় সরকারের অনুমোদিত সংস্থা যে ন্যূনতম যোগ্যতা নির্দিষ্ট করবে তা যদি কোনো ব্যক্তির থাকে তাহলে তিনি শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার অধিকারী হবেন। ন্যূনতম যোগ্যতা সম্পন্ন শিক্ষক যদি প্রয়োজনীয় সংখ্যায় না পাওয়া যায় সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার প্রয়োজন মনে করলে শিক্ষক নিযুক্তির যোগ্যতা মান অনধিক 5 বছরের জন্য শিথিল করতে পারেন। আবার এই আইন কার্যকর করার সময় কোনো শিক্ষকের ন্যূনতম যোগ্যতা মান যদি না থাকে তাহলে 5 বছরের মধ্যে তাকে ন্যূনতম যোগ্যতা মান অর্জন করতে হবে। শিক্ষকদের প্রাপ্য বেতন ও ভাতার পরিমাণ এবং চাকুরির শর্তাবলী বিধি অনুযায়ী হবে। আর্টিকেল নাম্বার 24 হচ্ছে রেসপন্সিবিলিটিস অফ টিচার। আর্টিকেল নাম্বার 24 রেসপন্সিবিলিটিস অফ টিচার। শিক্ষকরা নির্দিষ্ট সময়ে সমগ্র পাঠ্যক্রম সমাপ্ত করবেন, প্রতিটি শিশুর শিখন ক্ষমতার পরিমাপ করবেন এবং প্রয়োজন মতো অতিরিক্ত পাঠদান করবেন। পিতামাতা ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত সভা করবেন, শিশুদের নিয়মিত উপস্থিতি ও শিক্ষণ ক্ষমতা, শিক্ষণে অগ্রগতি এবং শিশু সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্যগুলি সম্পর্কে অবহিত করবেন। অন্য কোনো দায়িত্ব দেওয়া হলে তা পালন করবেন। এবং এই উপধারার বর্ণিত দায়িত্বগুলি পালনে যদি শিক্ষক ক্রমাগত ব্যর্থ হয় তাহলে চাকুরির শর্ত অনুযায়ী তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা যেতে পারে। তবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পূর্বে শিক্ষকের নিকট থেকে তার বক্তব্য প্রকাশের সুযোগ দিতে হবে। 25 নম্বর ধারা। 25 নম্বর ধারা। এই 25 নম্বর ধারা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত। 25 নম্বর ধারা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত। এই আরটিই অনুযায়ী, আরটিই 2009 অনুযায়ী 6 মাসের মধ্যে সংশ্লিষ্ট সরকার স্থানীয় কর্তৃপক্ষকে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত করতে হবে 1:30। 1:30 করতে হবে। শিক্ষক শিক্ষার্থীর অনুপাত হবে 1:30, যাতে বিদ্যালয়গুলিতে বজায় থাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ কতগুলি ক্ষেত্র ছাড়া শিক্ষাকে শিক্ষা সংক্রান্ত কাজের বাইরে নিযুক্ত করা যাবে না। বিশেষ কতগুলি ক্ষেত্র ছাড়া শিক্ষককে শিক্ষা সংক্রান্ত কাজের বাইরে নিযুক্ত করা যাবে না। আর্টিকেল নাম্বার 26। আর্টিকেল নাম্বার 26 শিক্ষকের ঘাটতি সম্পর্কিত আইন। শিক্ষক ঘাটতি সংক্রান্ত আইন। স্থানীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন বিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি যেন অনুমোদিত শিক্ষক সংখ্যার 10%-এর বেশি না হয়। অনুমোদিত শিক্ষক সংখ্যার 10%-এর বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর্টিকেল নাম্বার 27 শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষকরা কখনো যুক্ত থাকবেন না। জনগণনা, বিপর্যয় মোকাবিলা, নির্বাচন সংক্রান্ত দায়িত্ব ছাড়া অন্যান্য শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষককে নিয়োগ করা যাবে না। আর্টিকেল নাম্বার 27 সেটা হচ্ছে জনগণনা, বিপর্যয় মোকাবিলা, নির্বাচন সংক্রান্ত দায়িত্ব ছাড়া অন্যান্য শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষককে নিয়োগ করা যাবে না। ধারা নাম্বার 28। আর্টিকেল 28 প্রাইভেট টিউশন। কোনো শিক্ষক প্রাইভেট টিউশন বা ব্যক্তিগতভাবে শিক্ষাদানের সঙ্গে যুক্ত হবেন না। আর্টিকেল নাম্বার 28 প্রাইভেট টিউশন। প্রাইভেট টিউশন ও প্রাইভেট টিচিংয়ের কাজে কোনো শিক্ষক যুক্ত থাকতে পারবেন না। পঞ্চম পরিচ্ছদ কারিকুলাম অ্যান্ড কমপ্লিশন অফ এলিমেন্টারি এডুকেশন। কারিকুলাম অ্যান্ড কমপ্লিশন অফ এলিমেন্টারি এডুকেশন মানে পাঠ্যক্রম এবং প্রারম্ভিক শিক্ষা সমাপন। পাঠ্যক্রম এবং প্রাথমিক শিক্ষার সম্পূর্ণকরণ। আর্টিকেল নাম্বার 29 পাঠ্যক্রম মূল্যায়ন প্রক্রিয়া বা কারিকুলাম ইভ্যালুয়েশন প্রসেস। আর্টিকেল নাম্বার 29 কারিকুলাম ইভ্যালুয়েশন প্রসেস বা পাঠ্যক্রম মূল্যায়ন প্রক্রিয়া। বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় সরকার নিযুক্ত শিক্ষা কর্তৃপক্ষ মানে একাডেমিক অথরিটি তারা প্রারম্ভিক শিক্ষার পাঠ্যক্রম এবং মূল্যায়ন প্রক্রিয়া নির্দিষ্ট করে দেবেন। যখন পাঠ্যক্রম তৈরি করবে তখন তারা যে বিষয়গুলির ওপর নজর রাখবে, যেমন মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য বিধান বা সংবিধানে উল্লিখিত মূল্যবোধগুলি অনুসরণ করতে হবে। শিশুর সার্বিক বিকাশ এবং শিশুর জ্ঞান, ক্ষমতা, প্রতিভার উন্নতি সাধন, শারীরিক ও মানসিক দক্ষতার বিকাশ সাধন, শারীরিক এবং মানসিক দক্ষতার বিকাশ সাধন, বন্ধুত্বপূর্ণ শিশুকেন্দ্রিক পদ্ধতিতে গবেষণা ও অন্বেষণমূলক শিক্ষণদান, বন্ধুত্বপূর্ণ এবং শিশুকেন্দ্রিক পদ্ধতিতে গবেষণা এবং অন্বেষণমূলক শিক্ষাদান, যতদূর সম্ভব শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা।
ভাষা। যতদূর সম্ভব শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। ভয়, আতঙ্ক এবং উদ্বেগ থেকে শিশুকে মুক্ত রাখা এবং তার ইচ্ছামতো মত প্রকাশে সাহায্য করা। ভয়, আতঙ্ক এবং উদ্বেগ থেকে শিশুকে মুক্ত রাখা এবং তার ইচ্ছামতো মত প্রকাশে সাহায্য করা। শিশুর জ্ঞান, বোধ এবং তার প্রয়োগ ক্ষমতার পরিমাপ করার জন্য নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন। শিশুর জ্ঞান, বোধ এবং তার প্রয়োগ ক্ষমতা পরিমাপ করার জন্য নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন। আর্টিকেল নম্বর 30 হচ্ছে এক্সামিনেশন অ্যান্ড কমপ্লিশন সার্টিফিকেট। প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কোনো শিশুকে কোনো বোর্ডের পরীক্ষা পাস করতে হবে না। প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কোনো শিশুকে বোর্ডের পরীক্ষা পাস করতে হবে না। প্রারম্ভিক শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর প্রতিটি শিশুকে বিধি নির্দিষ্ট ফর্ম এবং পদ্ধতিতে শংসাপত্র দিতে হবে। আর্টিকেল নম্বর 31 প্রোটেকশন অফ রাইটস অফ চিলড্রেন। শিশুর অধিকারকে সংরক্ষিত করতে হবে। শিশুর অধিকারকে সংরক্ষিত করতে হবে। ধারা নম্বর 32 হচ্ছে অভিযোগ উত্থাপন ও তার নিষ্পত্তি। ধারা নম্বর 33 জাতীয় উপদেষ্টা পর্ষদ গঠন। ধারা নম্বর 33 হচ্ছে জাতীয় উপদেষ্টা পর্ষদ গঠন, অর্থাৎ ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল গঠন। ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল গঠন। কেন্দ্রীয় সরকার সর্বাধিক 15 জন সদস্যকে নিয়ে একটি ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করবেন। এই পর্ষদ আইন প্রয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেবে। এই ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেবে। ধারা নম্বর 34 রাজ্য উপদেষ্টা মণ্ডলী গঠন বা স্টেট অ্যাডভাইজারি কাউন্সিল গঠন। স্টেট অ্যাডভাইজারি কাউন্সিল ধারা নম্বর 34। এরা কি করবে? এরা রাজ্য সরকারকে পরামর্শ দেবে। আচ্ছা, 29 এবং 30 নম্বর আর্টিকেল, এটা ছিল হচ্ছে পঞ্চম অধ্যায়। 29 এবং 30 ছিল হচ্ছে পঞ্চম অধ্যায়। 30 থেকে 34 অবধি হচ্ছে ষষ্ঠ অধ্যায়। 31 থেকে 34 অবধি হচ্ছে ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় মানে সপ্তম পরিচ্ছদ। এখানে হচ্ছে আর্টিকেল 35, আর্টিকেল 36, 37 এবং 38। আর্টিকেল নাম্বার 35 আইন রূপায়ণে নির্দেশক সংস্থা। আইন রূপায়ণে নির্দেশক সংস্থা আর্টিকেল নাম্বার 35। আইন রূপায়ণের জন্য কেন্দ্রীয় সরকার স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশিকা দেবেন। স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় বিদ্যালয় পরিচালন কমিটিকে নির্দেশ দেবেন। আর্টিকেল নাম্বার 36 সরকারের পূর্ব অনুমোদন নিয়ে কোনো অভিযোগ করা যাবে বা কোনো অপরাধকে শাস্তিযোগ্য করা যাবে। আর্টিকেল নাম্বার 37 আইন প্রয়োগের ক্ষেত্রে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আর্টিকেল নাম্বার 37 সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আর্টিকেল নাম্বার 38 সংশ্লিষ্ট সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার অধিকার আইনের ধারাসমূহ রূপায়ণের জন্য নিয়ম তৈরি করতে পারবেন। আর্টিকেল নাম্বার 38 সংশ্লিষ্ট সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার অধিকার আইনের ধারাসমূহ রূপায়ণের জন্য নিয়ম তৈরি করতে পারবেন। টি অ্যাক্টের প্রধান বৈশিষ্ট্য। আর আরটিই অ্যাক্টের প্রধান বৈশিষ্ট্য হলো আরটিই অ্যাক্ট 2009-এর কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হলো 6 থেকে 14 বছর শিশুদেরকে মৌলিক শিক্ষা শেষ না করা পর্যন্ত, মানে এলিমেন্টারি এডুকেশন শেষ না করা পর্যন্ত তাদেরকে পড়তে দিতে হবে। বাধ্যতামূলক শিক্ষার অধিকার পাবে এলিমেন্টারি এডুকেশন ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি। সমাজের দুর্বলতর এবং আর্থিকভাবে অনগ্রসর পরিবারের শিশুদের জন্য বেসরকারি স্কুলেও 25% আসন সংরক্ষণের ব্যবস্থা থাকবে। পাকা বিদ্যালয় গৃহ, প্রয়োজনীয় শিক্ষক, যথেষ্ট শিক্ষা উপকরণ সহ পরিকাঠামোগত সুযোগ সুবিধা ব্যবস্থা বিদ্যালয়গুলিতে থাকবে। বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীর অনুপাত হবে 1:30। বিদ্যালয়গুলিতে শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত হবে 1:30। সমাজের দুর্বলতর অংশের শিশুদের প্রতি কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না। দুর্বলতম শ্রেণীদের ক্ষেত্রে কোনো রকম কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না। শিশুকে বিদ্যালয়ে ভর্তি, বিদ্যালয়ে ধরে রাখা এবং শিশুর শিক্ষা শেষ করাকে নিশ্চিত করা হবে। সঠিক গুণমানের শিক্ষা নিশ্চিত করা হবে। 6 বছর বেশি বয়সের শিশুদের বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে যথাযথ শ্রেণীতে ভর্তি করা যাবে। 6 বছরের বেশি বয়সী শিশুদের বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে যথাযথ শ্রেণীতে ভর্তি করা যাবে। এই শিশুদের জন্য বিশেষ শিক্ষণের ব্যবস্থা করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগকে সম্প্রসারিত করা হবে। শিশুর ভর্তিতে কোনো রকম ক্যাপিটেশন ফি নেওয়া যাবে না। শিশুর ভর্তিতে কোনো রকম বাছাই পদ্ধতি অবলম্বন করা যাবে না। শিশুর ভর্তিতে কোনো রকম বাছাই পদ্ধতির সাহায্য নেওয়া যাবে না। কোনো অজুহাতে বিদ্যালয়ে শিশুর ভর্তি অগ্রাহ্য করা যাবে না। শিশুকে শারীরিক শাস্তি দেওয়া যাবে না। শিশুকে মানসিক শাস্তি বা উৎপীড়ন করা যাবে না। শিশুকে ফেল করানো যাবে না। শিক্ষার খরচ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে ভাগ করে নিতে হবে। শূন্য পদে শিক্ষক নিয়োগ সুনিশ্চিত করা হবে। প্রাইভেট টিউশনে শিক্ষকদের যুক্ত থাকা যাবে না। সার্বিক ও নিরবিচ্ছিন্ন মূল্যায়ন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের ব্যবস্থা করতে হবে। কোনো ব্যক্তি যদি কোনো শিশুকে শিশুশ্রমে নিযুক্ত করে তাহলে সেটাও চলবে না। কোনো শিশুকে শিশুশ্রমে নিযুক্ত করা যাবে না। সব বেসরকারি স্কুলকে যথোপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে। শিক্ষার সামগ্রিক পরিকল্পনা ও উন্নয়নে জাতীয় রাজ্য স্তরের পরামর্শদাতা কমিটি গঠন করা হবে। সক্রিয়তা ভিত্তিক ও শিশু কেন্দ্রিক শিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। সব শিশুর বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার সুযোগ প্রদানের বাধ্যবাধকতা সরকারের, পিতামাতার নয়।
শিশুকে অবৈতনিক শিক্ষার সুযোগ দেওয়ার বাধ্যবাধকতা হচ্ছে সরকারের, পিতামাতার নয়। বিদ্যালয়ের শিক্ষা দিবস ও শিক্ষণের সময় যাতে যথেষ্ট হয় সেদিকে নজর দেওয়া হবে। শিক্ষণের সময় যাতে যথেষ্ট হয় সেদিকে নজর দেওয়া হবে। এই আরটিই অ্যাক্টের পর্যালোচনা 1948 খ্রিস্টাব্দে ইউএনও মানে ইউনাইটেড নেশনস আন্তর্জাতিক ঘোষণায় মানুষ এবং শিশুর অধিকার প্রসঙ্গে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। 1948 খ্রিস্টাব্দে ইউএনও ইউনাইটেড অর্গানাইজেশনস তারা আন্তর্জাতিক ঘোষণায় মানুষ এবং শিশুর অধিকার প্রসঙ্গে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। 1994 খ্রিস্টাব্দে মানব শিক্ষার প্রসঙ্গে ইউনেস্কো যে আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করেছিল 1994 খ্রিস্টাব্দে যে ইউনেস্কো যে আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করেছিল সেখানে সদস্য দেশগুলিকে শিক্ষাকে মৌলিক অধিকারে পর্যবসিত করার কথা গুরুত্ব সহকারে বলেছে। আমাদের দেশে স্বাধীনতা লাভের পর 1950 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানে শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা না হলেও রাষ্ট্রের যে নির্দেশাত্মক নীতি তার 45 নম্বর ধারায় বলা হয়েছে সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যেই রাষ্ট্র অনধিক 14 বছরের বালক বালিকাদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা প্রদান করবে। 2000 সালে ভারত সরকার প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম ডিপিইপি শুরু করে। ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম বা ডিপিইপি শুরু করে 2000 সাল নাগাদ। তার জন্য ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডায়েট ইত্যাদি কর্মসূচি গ্রহণ করে। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডায়েট ইত্যাদি কর্মসূচি গ্রহণ করে। এই 2001 থেকে 10 সালে সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে। সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে জন্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 ইমপ্লিমেন্ট করার কথা সরকার ভেবেছে। শিক্ষার অধিকার আইনের বিবর্তনের ইতিহাস। শিক্ষার অধিকার আইনের বিবর্তনের ইতিহাস 1870 খ্রিস্টাব্দে গ্রেট ব্রিটেনে বাধ্যতামূলক শিক্ষার আইন গৃহীত হয়। 1870 খ্রিস্টাব্দে গ্রেট ব্রিটেনে বাধ্যতামূলক শিক্ষার আইন গৃহীত হয়। 1882 সালে ভারতের নেতৃবর্গ গণশিক্ষা ও বাধ্যতামূলক শিক্ষার সাপেক্ষে দাবি তোলেন। 1882 সালে ভারতীয় নেতৃবর্গ গণশিক্ষা ও বাধ্যতামূলক শিক্ষার সপক্ষে দাবি তোলেন। 1893 সালে আমেঠি তালুকে বড়োদার মহারাজা বালকদের জন্য বাধ্যতামূলক শিক্ষা প্রবর্তন করেন। 1906 খ্রিস্টাব্দে সারা রাজ্যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করে বড়োদার মহারাজা আমেঠি তালুকে বাধ্যতামূলক শিক্ষা প্রবর্তন করেন 1893 খ্রিস্টাব্দে এবং 1906 খ্রিস্টাব্দে ওই গুজরাটের মানে বড়োদা রাজ্যে আর কি বাধ্যতামূলক শিক্ষার প্রবর্তন করেন। 1910 সালে গোপালকৃষ্ণ গোখলে প্রাইমারি এডুকেশন বিলের প্রস্তাব দেন, কিন্তু তা বাতিল হয়ে যায়। 1917 খ্রিস্টাব্দে বিঠল ভাই প্যাটেল বোম্বে এডুকেশন বিলটি পাস করতে সক্ষম হন। 1917 খ্রিস্টাব্দে বিঠল ভাই প্যাটেল এই বোম্বে এডুকেশন বিলটি পাস করতে সক্ষম হন। ভারতের শিক্ষার ইতিহাসে এটি সর্বপ্রথম বাধ্যতামূলক শিক্ষানীতি বা প্যাটেল আইন হিসেবে চিহ্নিত। আচ্ছা, 1998 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট একটি মামলায় রায়দান করে যে ভারতের নাগরিকের শিক্ষার অধিকার আছে, ভারতের নাগরিকদের শিক্ষার অধিকার আছে। দেশের প্রতিটি শিশু বা নাগরিকের 14 বছর বয়স পর্যন্ত বিনা বেতনে শিক্ষা লাভের অধিকার আছে। ওই বছরই ভারতে সকল রাজ্যের শিক্ষামন্ত্রীদের নিয়ে এক সম্মেলন আয়োজিত হয়, যেখানে সার্বজনীন প্রারম্ভিক শিক্ষা ইউইই কে একটি মিশন হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 1998 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট একটি মামলায় রায়দান করে যে ভারতের নাগরিকদের শিক্ষার অধিকার আছে। দেশের প্রতিটি শিশু বা নাগরিকদের 14 বছর পর্যন্ত বিনা বেতনে শিক্ষা লাভের অধিকার আছে। ওই বছরই ভারত সরকার রাজ্যের শিক্ষামন্ত্রীদের নিয়ে একটি বিশেষ সম্মেলন আয়োজন করেন এবং সার্বজনীন অর্থাৎ ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশনকে একটি মিশন হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডিসেম্বর 2002 86তম সংবিধান সংশোধনের দ্বারা আর্টিকেল 21A পার্ট 3 এর মাধ্যমে 6 থেকে 14 বছরের শিশুদের আবশ্যিকভাবে বিনামূল্যে শিক্ষার মৌলিক অধিকারকে ঘোষণা করা হয়। 2004 সালে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন বিল 2004 নামে একটি সংশোধিত খসড়া প্রস্তুত করা হয়। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন বিল 2004 সালে এটি সংশোধিত খসড়া প্রস্তুত করা হয়। 2005 সালে ক্যাবে মানে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন সেখানে শিক্ষার অধিকার বিলটির খসড়া করে জনশক্তি ও বিকাশ মন্ত্রক মানে এমএইচআরডি বিলটিকে ন্যাশনাল কাউন্সিলে পাঠিয়ে দেয় এবং ন্যাশনাল কাউন্সিল আবার বিলটিকে প্রধানমন্ত্রীর কাছে পর্যবেক্ষণের জন্য পাঠিয়ে দেয়। 2006 সালে অর্থের অভাব বলে অর্থ বিষয়ক সমিতি ও পরিকল্পনা পর্ষদ বিলটিকে বাতিল করে দেয়। তবে সব রাজ্যে বিলের প্রতিলিপি পাঠিয়ে দেয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। অবশ্য সংবিধানের 86তম সংশোধনের পর সব রাজ্যই রাজ্য স্তরে অর্থাভাবের কথা জানিয়েছিল। 2006 সালে ক্যাবে সহ বিভিন্ন শিক্ষা সংস্থা কর্তৃক আয়োজিত এক পরিকল্পনা সভায় কিছু সংশোধন এবং সংযোজনের পরে 2009 খ্রিস্টাব্দে লোকসভায় এই বিলটিকে গৃহীত করা হয়। এই বিলটি গৃহীত হয় এবং শিশুদের অবৈতনিক আবশ্যিক প্রাথমিক শিক্ষার অধিকার আইন 2009 পাস হয়। 2009 খ্রিস্টাব্দের 26শে আগস্ট এটি আইনে পরিণত হয়। আরটিই অ্যাক্ট 2009 ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের প্রাসঙ্গিক বিজ্ঞপ্তি বা পশ্চিমবঙ্গ সরকার কি করেছে সেইগুলো উল্লেখ করা হলো। শিক্ষার অধিকার আইন 2009কে কার্যকর করার জন্য পশ্চিমবঙ্গ সরকার একাধিক বিজ্ঞপ্তি জারি করেছে। যেমন
জানুয়ারি 2011-তে বিদ্যালয়ে দৈহিক শাস্তি এবং মানসিকভাবে বিবৃত করতে নিষেধ করা হয়েছে শিক্ষকদের। যদি কোনো শিশুকে কোনো শিক্ষক বা প্রশাসক দৈহিক বা মানসিকভাবে বিপর্যস্ত করে, তাহলে অভিভাবক বিদ্যালয়ের প্রধান বা কমিটির নিকট অভিযোগ গ্রহণ করতে পারেন। কোনো শিক্ষক বিদ্যালয়ে শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে দুর্বিনীত ছাত্রের বিরুদ্ধে নিম্নরূপ ব্যবস্থা নিতে পারেন, যেমন বিনা বেতনে শিক্ষার সুযোগ কোনোভাবে ব্যাহত না করে দুর্বিনীত ছাত্রের জরিমানা করতে পারেন। শিক্ষা সংক্রান্ত অতিরিক্ত কাজ করতে দেওয়া, শ্রেণীকক্ষে বালকের কারণে যদি কোনো শ্রেণীর কাজে ব্যাঘাত ঘটে তাহলে সাময়িকভাবে শ্রেণীকক্ষ থেকে বহিষ্কার করা যেতে পারে। শাস্তি হিসেবে খেলাধুলা, স্পোর্টস এবং সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের নিষেধ করা। দুর্বিনীত শিশুকে কাউন্সিলের নিকট পাঠানো যেতে পারে। অভিভাবককে শিশুর অবাঞ্ছিত কাজ জানানো যেতে পারে। অভিভাবকগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অভিভাবকদের ডেকে বা অভিভাবকদের সবাই আহ্বান করে শিশুদের পঠন পাঠন এবং প্রক্ষোভিক চাহিদা সম্পর্কে বোঝাতে পারেন। 14 ফেব্রুয়ারি 2011-তে বলা হয়েছে, কেবলমাত্র উন্নয়নমূলক কাজের জন্য সর্বোচ্চ 240 টাকা গ্রহণ করতে পারবে। কেবলমাত্র উন্নয়নমূলক কাজের জন্য সর্বোচ্চ 240 টাকা গ্রহণ করতে পারবে। তবে কোনো অভিভাবক যদি মনে করেন এই অর্থে তার ক্ষমতার বাইরে এবং এর ফলে তার পুত্র বা কন্যার প্রারম্ভিক শিক্ষা ব্যাহত হবে, তবে সেক্ষেত্রে তিনি বিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট আবেদন করতে পারেন। কোনো বিদ্যালয় যদি এই আদেশের বিরোধিতা করে, তবে সেক্ষেত্রে যদি পিতামাতা বা অভিভাবক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তিনি 15 দিনের মধ্যে ডিআই অফ স্কুলের নিকট অভিযোগ জানাতে পারেন। যদি কোনো বিদ্যালয় এই আদেশের বিরোধিতা করে এবং যদি পিতামাতা বা অভিভাবক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তিনি 15 দিনের মধ্যে ডিআই অফ স্কুলকে অভিযোগ করতে পারেন। স্কুল ইন্সপেক্টর সব দিক দিয়ে বিচার করে সিদ্ধান্ত নেবেন। তবে অভিযোগ পাওয়ার ক্ষেত্রে ইন্সপেক্টর 30 দিনের মধ্যে বিরোধী পক্ষকে তাদের বক্তব্য রাখার সুযোগ দেবেন। তারপরে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিজ্ঞপ্তি নম্বর 189 এসি ল এই 14 ফেব্রুয়ারি এখানে বলা হয়েছে, কোনো শিক্ষক প্রাইভেট টিউশন বা প্রাইভেট টিচিং সংক্রান্ত কার্যাবলীর সঙ্গে নিজেকে যুক্ত রাখবেন না। 2011-তে বলা হয়েছে যে কোনো শিক্ষক প্রাইভেট টিউশন বা প্রাইভেট টিচিং সংক্রান্ত কার্যাবলীর সঙ্গে নিজেকে যুক্ত রাখবেন না। পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে দুটি নির্দেশ জারি করেন। প্রতিটি বিদ্যালয় কর্তৃপক্ষ বা পরিচালন সমিতি লক্ষ্য রাখবেন যাতে বিদ্যালয়ে কর্মরত কোনো শিক্ষক প্রাইভেট টিউশন বা প্রাইভেট টিচিং সংক্রান্ত কোনো কার্যাবলীতে যুক্ত না থাকেন। যদি কোনো শিক্ষক নিজে প্রাইভেট টিউশন বা প্রাইভেট টিচিং সংক্রান্ত কার্যাবলীতে যুক্ত থাকেন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার 2011 ফেব্রুয়ারি একটি নোটিফিকেশনের দ্বারা বলেছিল যে প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে যে অঞ্চলে ভর্তি করা হয়েছে ছাত্র, সেখানে অন্তত 25% ছাত্রছাত্রীদের দুর্বল অংশ বা বঞ্চিত পরিবারভুক্ত হবে। প্রারম্ভিক শিক্ষা শেষ না পাওয়া পর্যন্ত এদের বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করতে হবে। সেই 25% নিম্ন অনুপাতে ভাগ করা হবে। যেমন এর মধ্যে হচ্ছে 22% হচ্ছে এসসি, 0.6% হচ্ছে এসটি, 0.6% হচ্ছে এসটি, 10% হচ্ছে ওবিসি এ, 0.7% হচ্ছে ওবিসি বি এবং সমাজের দুর্বল অংশের শিশু হচ্ছে 0.55%। 18 ফেব্রুয়ারি 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার বলেছে যে যেহেতু রাজ্য সরকার মনে করে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি ছাত্রের শিক্ষার অগ্রগতি সম্পর্কে কম্পিউটারের সাহায্যে তথ্য সংগ্রহ করা প্রয়োজন, সেই কারণে রাজ্য সরকার ন্যাশনাল ইনফরমেশন সেন্টারকে অনুরোধ করে যাতে তারা দীপঙ্কর নামে ট্র্যাকিং প্রজেক্ট তৈরি করে। এনআইসি সেই প্রজেক্ট জমা দেওয়ার পর মাননীয় রাজ্যপাল একটি চালু করতে সম্মতি দেওয়ার পরে সরকার সেটিকে চাইল্ড ট্র্যাকিং প্রজেক্ট হিসেবে চালু করে। 2011 সাল থেকে চালু করে। প্রাথমিকভাবে এটি কেবলমাত্র 4টি জেলায় সীমাবদ্ধ ছিল, যেমন উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা। আরটিই অ্যাক্ট 2009 রূপায়ণে কিছু বাধা। চ্যালেঞ্জেস ইন ইমপ্লিমেন্টিং দ্য আরটিই অ্যাক্ট 2009। চ্যালেঞ্জেস ইন ইমপ্লিমেন্টিং দ্য আরটিই অ্যাক্ট 2009। স্কুলের আওতার বাইরে থাকা শিশু, আউট অফ দ্য স্কুল চিলড্রেন, এবং যারা স্কুলে কখনো ভর্তি হয়নি, এছাড়া ড্রপ আউট শিশু, এগুলো হচ্ছে আরটিই 2009-এর রূপায়ণে বাধা। 2, অর্থনৈতিক কারণে নানা শ্রমের সঙ্গে যুক্ত থাকা শিশু যারা বিদ্যালয় ছাড়তে বা ভর্তি না হতে বাধ্য হয়। বিদ্যালয়ে যারা কখনো ভর্তি হতে পারে না, যেমন বিভিন্ন শ্রমের সঙ্গে যুক্ত থাকা শিশু, তারা বিদ্যালয় ছাড়তে বাধ্য হয়, না হলে ভর্তি না হতে বাধ্য হয়। 3, সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে ক্ষেত্রবিশেষে সমন্বয়ের অভাব। 3, সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে ক্ষেত্রবিশেষে সমন্বয়ের অভাব। 4, বিভিন্ন মানের বিদ্যালয় থাকায় বিদ্যালয়গুলির মধ্যে আধুনিক সুযোগ সুবিধার পার্থক্য থাকায় শিক্ষণের পদ্ধতিগত ও গুণগত বৈষম্য থাকা স্বাভাবিক। বিভিন্ন মানের বিদ্যালয় থাকায় বিদ্যালয়গুলির মধ্যে আধুনিক সুযোগ সুবিধার পার্থক্য থাকায় শিক্ষণের পদ্ধতিগত ও গুণগত বৈষম্য থাকা স্বাভাবিক। যেমন নবোদয় বিদ্যালয় ও সরকারি বিদ্যালয় একদিকে, আবার অন্যদিকে প্রত্যন্ত গ্রামের সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়। 5, শিক্ষার্থী অনুপাতে যথেষ্ট সংখ্যক শিক্ষক অনেক বিদ্যালয়ে না থাকা। 5, শিক্ষার্থী অনুপাতে যথেষ্ট সংখ্যক শিক্ষক অনেক বিদ্যালয়ে না থাকা। 6, শ্রেণী শিক্ষণের সঙ্গে যুক্ত নয় এরূপ বিভিন্ন কাজে শিক্ষকদের অন্তর্ভুক্তি শিক্ষকদের দায়দায়িত্বকে সঠিকভাবে পালনে বাধা সৃষ্টি করা। শ্রেণী শিক্ষণের সঙ্গে যুক্ত নয় এরূপ বিভিন্ন কাজে শিক্ষকের অন্তর্ভুক্তি শিক্ষকদের দায়দায়িত্বকে সঠিকভাবে পালনে বাধা সৃষ্টি করে। প্রয়োজনীয় শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব। প্রয়োজনীয় শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব মানে যে পরিমাণ টিচিং এডুকেশন দরকার বা টিচার ট্রেনিং দরকার, সেই পরিমাণ আসন থাকে না। বেসরকারি বিদ্যালয়গুলিতে সাধারণত দরিদ্র পরিবারের শিশুদের স্থান না পাওয়া। বেসরকারি বিদ্যালয়গুলিতে সাধারণত দরিদ্র পরিবারের শিশুদের স্থান না পাওয়া।
শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যে সমস্ত বিধির উল্লেখ করা হয় সেগুলি হলো: এক, পরিকাঠামোগত সুযোগ সুবিধা। পরিকাঠামোগত সুযোগ সুবিধা: প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 60 জন শিক্ষার্থীর জন্য 2 জন করে শিক্ষক দরকার। 60 জন শিক্ষার্থীর জন্য 2 জন করে শিক্ষক দরকার। 61 থেকে 90 জনের জন্য 3 জন। 61 থেকে 90 জনের জন্য 3 জন, মানে প্রতি 30 জনে 1 জন করে শিক্ষক দরকার। 91 থেকে 120 জন্য 4 জন। 91 থেকে 120 জন্য 4 জন, মানে প্রতি 30 জনে 1 জন করে। 121 থেকে 200 জনের জন্য 5 জন শিক্ষক দরকার। 121 থেকে 200 জনের জন্য 5 জন শিক্ষক দরকার। যদি 180 জনের মধ্যে 6 জন দরকার ছিল, যদি 1:30 করে যদি হতো, তাহলে 180-র ওপরে হলে সেটা 6 জন হতো, কিন্তু 6 জনের পরিবর্তে 5 জন বলা হয়েছে। আর 200 জনের বেশি ছাত্র হলে 5 জন শিক্ষক এবং 1 জন প্রধান শিক্ষক দরকার। কোনো মতেই শিক্ষক এবং ছাত্র অনুপাত 1:40-র বেশি হবে না। কোনো মতেই শিক্ষক ছাত্র অনুপাত 1:40-র বেশি হবে না। সব ধরনের আবহাওয়ায় উপযোগী প্রতিটি শিক্ষকের জন্য একটি করে শ্রেণীকক্ষ, অফিস কাম স্টোর রুম, স্টাফ রুম, প্রধান শিক্ষকের কক্ষ, ছাত্রছাত্রীদের জন্য পৃথক শৌচালয়, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, মিড ডে মিলের জন্য রান্নাঘর, খেলার মাঠ এবং বিদ্যালয়ের সীমানা দেওয়াল মানে বাউন্ডারি ওয়াল থাকবে। 2, শিক্ষক নিয়োগে যোগ্যতা এবং তাদের কর্তব্য। শিক্ষক নিয়োগে যোগ্যতা: রাজ্য সরকার শিক্ষক নিয়োগের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ন্যূনতম যোগ্যতা স্থির করবেন। রাজ্য সরকার শিক্ষক নিয়োগের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ন্যূনতম যোগ্যতা স্থির করবেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতি শিক্ষা বছরে 200 কাজের দিন হবে। 200 দিন কাজের দিন হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হবে কাজের দিন 220 দিন। তাহলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস ডে মানে হচ্ছে ক্লাস আওয়ার্স বা টিচিং ডে হবে হচ্ছে 200 দিন। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কাজের দিন হবে হচ্ছে 220 দিন। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কাজের দিন হচ্ছে 220 দিন। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতি শিক্ষা বছরে 400 ঘন্টা পাঠদানের ব্যবস্থা করতে হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতি শিক্ষা বছরে 400 ঘন্টা পাঠদানের ব্যবস্থা থাকবে এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানের মোট সময় হবে 1000 ঘন্টা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানের মোট সময় হবে 1000 ঘন্টা। শিক্ষা বহির্ভূত কোনো কাজের শিক্ষকদের যুক্ত করা যাবে না। শিক্ষা বহির্ভূত কোনো রকম কাজে শিক্ষকদের যুক্ত করা যাবে না। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা দরকার। ভারতীয় সংবিধান সম্মত পাঠ্যক্রম ও মূল্যায়নের ব্যবস্থা সুনিশ্চিত করা। বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশু ও সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা। এদের জ্ঞান, বোধ এবং তার প্রয়োগ ক্ষমতা পরিমাপ করার জন্য নিরবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়নের দরকার। প্রতিটি বিদ্যালয়ে নিজস্ব লাইব্রেরি থাকবে, যেখানে সংবাদপত্র, ম্যাগাজিন, পাঠ্য বিষয়ভিত্তিক বই ও গল্পের বই থাকবে। প্রতিটি বিদ্যালয়ে নিজস্ব লাইব্রেরি থাকবে, সেখানে সংবাদপত্র, ম্যাগাজিন, পাঠ্য বিষয়ভিত্তিক বই ও গল্পের বই থাকবে। 2009 খ্রিস্টাব্দের মার্চ মাসে চালু হওয়া রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান বা RMSA, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান বা RMSA মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে যেসব ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে তা হলো: প্রয়োজনীয় অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে, যাতে ছাত্র শিক্ষক অনুপাত 1:30 হয়, 30:1 বা 1:30 হয়। শিক্ষক শিক্ষিকাদের জন্য বৃত্তিকালীন প্রশিক্ষণের ব্যবস্থা করা। জাতীয় পাঠ্যক্রম ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম পুনর্গঠন করা। তথ্য যোগাযোগ প্রযুক্তি সমৃদ্ধ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা করা। শিক্ষাদান পদ্ধতির সংস্কার ও আধুনিকীকরণ। ব্ল্যাকবোর্ড, সংবাদপত্র, পাঠাগার, বিজ্ঞান ও গণিত পরীক্ষার জন্য কম্পিউটার, পরীক্ষাগার প্রভৃতি পরিকাঠামোগত সুযোগ সুবিধার ব্যবহারকে নিশ্চিত করতে হবে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা যায় যে শিক্ষার মান উন্নয়নের বিষয়টি অবিলম্বে গুরুত্ব দিতে হবে। সাম্প্রতিককালে বিশেষ নজর দেওয়া শুরু হয়েছে, তবে সবকিছু নির্ভর করবে অর্থের যোগান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতা, দক্ষতা এবং শিক্ষার প্রতি অনুরাগের উপর।